প্রিয় দর্শক, মাঘের শীতল শুভেচ্ছা। যমুনা ডিজিটালের আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি। আমি আল মাহফুজ, আমার সঙ্গে রয়েছেন মুনিম রাব্বি। দর্শক, অমর 21শে বইমেলা চলছে। ফেব্রুয়ারি মাস, ফাগুন আশি আশি করছে। এর মধ্যে থেকে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে নতুন বইয়ের আনাগোনা সেগুলোও বাড়ছে। তো আমরা সেগুলোকে উপজীব্য করে নির্বাচিত কিছু বই নিয়ে আমরা আলোচনার পর্ব রেখেছি। বলাই বাহুল্য, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এটি প্রথম বইমেলা। তো অসংখ্য দর্শকের চাহিদা মোতাবেক আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বইয়ের আলোচনা দিয়েই শুরু করছি। আমরা যে বইটি সিলেক্ট করেছি, জুলাই অভ্যুত্থানকে ঘিরে লেখা যে বইগুলো এই বইমেলায় প্রকাশিত হচ্ছে, তার মধ্যে আমরা আজকের অনুষ্ঠানের জন্য সিরাজুল ইসলাম চৌধুরী, বিখ্যাত লেখক, সর্বজন পরিচিত এবং শ্রদ্ধেয় একজন লেখক। আসলে তার লেখার গুণেই এই বইটি সবার পাঠক মহলে বিশেষভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশা করি। সিরাজুল ইসলাম চৌধুরীকে আলাদাভাবে পরিচিত করে দেওয়ার কিছুই নেই। তার লেখালেখির সাথে সম্ভবত এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ বা রাষ্ট্রচিন্তা এ ধরনের লেখালেখির সাথে যেই পাঠকরা পরিচিত তারা সবাই তাকে চেনেন। এই বইটি আমি বিশেষভাবে এই বইটি নিয়ে আমি বিশেষভাবে কিছু বলতে চাই। প্রথমত, এই বইটি আসলে জুলাই অভ্যুত্থানকে ঘিরে লেখা হয়েছে, বিষয়টা একদম এরকম না। এটা জুলাই পূর্বাপর পরিস্থিতি, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার ভেতরে থেকে কিভাবে একটি দল ফ্যাসিস্ট হয়ে উঠল, তার হাতে কিভাবে নিপীড়িত হলো রাষ্ট্রের মানুষ, উন্নতির আড়ালে কিভাবে আসলে এই কর্মযজ্ঞটি চালিয়েছে দীর্ঘ 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার, সেই বিষয়গুলি খুবই চমৎকারভাবে উনি একটু আলাদাভাবে অন্য আঙ্গিকে উনি এখানে তুলে এনেছেন। মানে বলা যায় যে 2024-এর যে গণ অভ্যুত্থান তার আগের ভূমিকাটা সেখানে তিনি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এটি প্রবন্ধ আকারে উনি লিখেছেন, কিন্তু সিচুয়েশন বোঝানোর স্বার্থে উনি কিছু গল্প ব্যবহার করেছেন। প্রচুর গল্প আছে এই লেখাটির ভিতরে। উনি লেখক গল্প দিয়ে আসলে পরিস্থিতিটাকে বোঝাতে চেয়েছেন, ব্যাখ্যা করতে চেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি অসংখ্য বই বের হচ্ছে। এই বইটা ওই বইগুলো থেকে কি আলাদা বৈশিষ্ট্য? আমি প্রথমেই যে বিষয়টা বলছি যে এই বইটা আলাদা এই কারণে যে পাঠক যখন এই বইতে 7টি প্রবন্ধ রেখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, 7টি প্রবন্ধই আসলে সেই সময়গুলোকে খুবই মোটা দাগে কানেক্ট করে। এই বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। এটা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে 25, বইমেলায় 25 নম্বর প্যাভিলিয়নে এই বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদটাও আসলে খুব ভেবে চিন্তে করা হয়েছে। উন্নতি, উত্থান এবং অভ্যুত্থানের যে ব্যাপারটা সেটা এখানে প্রচ্ছদে অনুমান করা যায়। বিক্রয় মূল্য রাখা হয়েছে 500 টাকা, যেটা বইমেলায় 25% ডিসকাউন্টে পাওয়া যাবে। তারপরে আমরা একটু ভিন্ন বই নিয়ে আলাপ করতে পারি। আরেকটা যে বইটার নাম হচ্ছে নিউরোদর্শন। তো এটি আমাকে প্রথমে আকর্ষণের কেন্দ্রবিন্দু করেছে হচ্ছে নাম, কারণ আমরা অনেক দর্শনের অনেক দিক দেখি, কিন্তু নিউরোদর্শন নামটা আমার কাছে একটু নতুনত্ব লেগেছে। তো অভ্যুত্থান নিয়ে আপনি বলছিলেন যে মানুষের মন কতটুকু প্রভাবিত হয় সমাজ দ্বারা, রাষ্ট্র দ্বারা বা পরিপার্শ্ব পরিবেশ, বিভিন্ন অনুষঙ্গ দিয়ে মানুষের মন কিভাবে প্রভাবিত হয়। এই বইটির লেখক শরীফুল ইসলাম, তিনি এই জিনিসগুলোকে গবেষণার মতো করে পাঠকের সামনে ব্যাখ্যা করার, যেটা একটা বেসিক ইনফো দেওয়ার মতো আর কি, সেটিকে উনি তুলে ধরার একটা প্রয়াস চালিয়েছে। আমরা জানি যে নিউরোর সঙ্গে স্নায়ুতন্ত্র, নিউরোর সঙ্গে আমাদের মস্তিষ্ক একটা সংযুক্ত। তো এইখানেই লেখকের একটা মনসিয়ানা যে উনি দর্শনকে মানুষের মন, মানুষের মস্তিষ্ক, এই মেজাজগত দিক, ইভেন আপনি যদি দার্শনিক আলাপেও যান দেখবেন যে আত্মা বিষয়ক, মানুষ কীভাবে চিন্তা করে সেই থট প্রসেস বিষয় অনেক ডালপালা গজিয়েছে এই বইয়ের পাঠ্যসূচিতে। যে অনেক সময় পাঠক মনে করেন যে এ ধরনের বই, দর্শন সংক্রান্ত বইগুলো খুবই গুরুগম্ভীর হয়, তাত্ত্বিক হয়, অনেক সময় মাথার উপর দিয়ে যায়, ব্যাপারটা এরকম হয়।
তা আসলে এই বইটাও কি সেরকম নাকি? না, আমি যতদূর পড়েছি আমার কাছে ওরকম মনে হয়নি। আমি এটার জন্য আপনাকে বলছি, বা আমি ওইদিকেই যাচ্ছিলাম, যে ইনি এই শরীফুল ইসলাম লেখক, তিনি জিনিসটা যেন গুরুগম্ভীর পর্যায়ে না যায় বা আপনার ওই মাথার ওপর দিয়ে না যায়, সেজন্য তিনি অনেক কিছুর আশ্রয় নিয়েছেন। যেমন ধরেন, তিনি সিনেমার একটা ক্যারেক্টারকে এখানে পাঠকের বোঝার সুবিধার্থে এনেছেন। তিনি গ্রিক মিথোলজি অথবা যে কোনো মিথোলজির ক্যারেক্টার দিয়ে উনি একটা গল্প বলেছেন। যেমন আমি ছোট্ট করে একটা গল্প বলতে পারি। এই গল্পের সূচির মধ্যে একটা সূচি আছে যে শিপ অফ থিসিয়াস। তো শিপ অফ থিসিয়াস নিয়ে দেখবেন যে একটা সিনেমাও আছে। তারপরে অনেক দর্শনার্থী বা দর্শনে আগ্রহী এইরকম অনেক পাঠক, তারাও কিন্তু শিপ অফ থিসিয়াস টার্মিনোলজি জানেন। তো উনি ওই ঘটনাটাকেই আবার পাঠকের সামনে হাজির করেছেন, যাতে জিনিসটা বিরক্তিকর পর্যায়ে না থাকে। তো এখানে উনি অল্প করে যদি বলি যে শিপ অফ থিসিয়াস এমন একজন ছিলেন যিনি গ্রিক মিথোলজির রাজা, যার নাম হচ্ছে থিসিয়াস। তিনি একটা পৌরাণিক জন্তু, যে অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়, তাকে বধ করে এথেন্সে ফিরে আসেন। তো এথেন্সে যখন ফিরে আসেন তখন তার ওই কাঠের তৈরি ওই জাহাজটির নাম মানুষ দেয় হচ্ছে শিপ অফ থিসিয়াস। সেটাকে মেমোয়ার করা হয়, সংরক্ষণ করে রাখা হয়। বছরের পর বছর যায়, শতাব্দীর পর শতাব্দী যায়, এর মধ্যে কাঠের অনেক অংশ চেঞ্জ হয়, মানে আমরা যেটাকে বলি নষ্ট হয়ে যায়। তখন নতুন কাঠ দিয়ে সেগুলা প্রতিস্থাপিত হয়। একটা সময় সবাই জানে যে 1 শতাব্দী বা 2 শতাব্দীর পরে সেই প্রথমে যে শিপ অফ থিসিয়াস ছিল, সেই শিপ অফ থিসিয়াসের আর কোনো খণ্ড নাই, নতুন সব কিছু। তখন লেখক পাঠকের কাছে প্রশ্ন করেছে যে এখন কি তাহলে এই শিপ অফ থিসিয়াসকে কি আমরা সেই আদি শিপ অফ থিসিয়াস বলতে পারি? আর যদি বলি তাহলে নতুন যেগুলো প্রতিস্থাপিত হলো সেগুলোকে আমরা কি করব? তো আপনি দেখবেন যে এগুলো উত্তরটা কি লেখক দিয়েছেন না, লেখক উত্তরটা দেননি। লেখক পাঠকের মনে প্রশ্নের একটা ঝড় তুলেছেন, যার কারণে নিউরোদর্শন, মানে পাঠকের যে নিউরন, সে নিউরনে একটা ঝড় তোলার চেষ্টা করেছেন। এবং আমার মনে হয় বইটি যদি পাঠক পড়েন, দর্শন সম্পর্কে বা নিউরোদর্শন সম্পর্কে একটা বেসিক নলেজ পাবেন। বইটি এসেছে আদর্শ পাবলিকেশন থেকে এবং এটার প্যাভিলিয়ন হচ্ছে 26। বইমেলায় যদি প্যাভিলিয়ন 26-এ যায় তাহলে পাঠকরা বইটি পাবেন। তো এরপরে আমি মুনিম যাব। মুনিম, আপনি এখন কোন বইটি নিয়ে? জি, আমি একটু ইতিহাসে যাব। আচ্ছা। বইমেলায় আপনি জানেন যে ইতিহাসের উপরে বিশেষ একটা পাঠক মহলের একটা বিশেষ আগ্রহ থাকে। বইটির নাম মধ্যযুগে বাংলার অর্থনীতি। নামের মধ্যেই বোঝা যাচ্ছে আসলে এই বইয়ের মধ্যে আসলে কি নিয়ে আলোচনা হবে। মধ্যযুগে আসলে বাংলার অর্থনীতি কেমন ছিল এ বিষয়ে কৌতূহল অনেক, আমার ব্যক্তিগত কৌতূহল ছিল, যেটা আমি এই বইটার কিছু অংশ পড়ে আমি বুঝতে পেরেছি যে বইটা আসলে অনেক বেশি ইনফরমেটিভ। মধ্যযুগে যে সমৃদ্ধ একটা প্রশ্ন, মানে মধ্যযুগ বলতে লেখক ঠিক কত সাল থেকে কত সাল বুঝিয়েছেন? হ্যাঁ, 1204 থেকে 1757 সাল পর্যন্ত। এই সময়টায় আসলে বাংলার অর্থনীতিটা কেমন ছিল? আচ্ছা, আমরা এই বইটা পড়লে বুঝতে পারবো যে আসলে কতটা সমৃদ্ধ ছিল ওই সময় আমাদের অর্থনীতি। বতুতার একটা বর্ণনা এরকম ছিল, উনি যখন সিলেট থেকে সোনারগাঁও আসছিলেন নৌপথে, যে উনি নৌকায় চড়ে যখন আসছেন, ব্যাপারটা এমন ছিল যে নদীর দুই পাশে ওনার মনে হচ্ছিল যে আমি একটা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মানে উনি এই সমৃদ্ধ ব্যাপারটা বোঝাইতে উনি এরকম একটা এক্সাম্পল দাঁড় করিয়েছিলেন। এরকম আরো অসংখ্য উদাহরণ পাওয়া যাবে। ওই সময় মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, কড়ির ব্যবস্থা কেমন, তখন বাংলার সাধারণ মানুষ কড়ি ব্যবহার করত অন্যান্য মুদ্রার ব্যবহার না করে, কেন করত, কি কারণে করত, এই বিষয়গুলো উঠে এসেছে। জমির মালিকানাগুলো কেমন ছিল, যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি ছিল, কি ধরনের চাষ হতো, কি ধরনের ফসল চাষ হতো। মধ্যযুগে বাংলার রাজনীতিও প্রসঙ্গক্রমে উঠে এসেছে, কারণ জানেন যে অর্থনীতি আসলে আমাদের জীবনযাপন, রাজনীতি, সমাজ কাঠামোর প্রত্যেকটা বিষয়কেই প্রভাবিত করে। তো সেই জায়গা থেকে মধ্যযুগে বাংলার রাজনীতিটাও উঠে এসেছে। এটা নিয়ে দীর্ঘ একটি আলোচনা আছে আসলে। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে মধ্যযুগে বাংলার কৃষি, তারপর মধ্যযুগে বাংলার শিল্প, তারপরে যে বিষয়টি নিয়ে উনি আলোচনা করেছেন মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্য। পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে মধ্যযুগে বাংলার জীবনযাত্রার মান। আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কৌতূহলী থাকি যে আসলে 400-500 বছর বা আরও আগে
বাংলার মানুষ আসলে কিভাবে জীবনযাপন করত, হ্যাঁ, একটা তাদের কৌতূহল তো সবারই থাকে। খাদ্যাভ্যাস, তাদের চলন বলন, পোশাক আশাক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কৌতূহল আছে। সেই বিষয়গুলো গবেষণা করেই, আসলে কোনো ফ্যান্টাসি না বিষয়টা, উনি বিভিন্ন লেখা, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই উনি এই লেখাটি, এই বইটি তৈরি করেছেন। পাঠকরা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। আমার ধারণা ইতিহাস যারা ভালোবাসেন, বিশেষত বাংলার ইতিহাস সম্পর্কে যারা জানতে চান, তাদের জন্য সাদিকুর রহমানের মধ্যযুগে বাংলার অর্থনীতি দারুণ একটি বই হয়ে উঠতে পারে। আচ্ছা মাহফুজ, আমরা কি একটু আরেকটু আসলে ভিন্ন কোনো বই নিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ, করাই যায়। আমরা ছোট্ট একটি বই আছে আপনার হাতে। মধ্যযুগে বাংলার অর্থনীতি, সেখান থেকে সিনেমায় ফিরি। এই বইটির নাম হচ্ছে চিলড্রেন অফ হ্যাভেন। আমি মনে করি দর্শকদের অনেকেই সিনেমাটি দেখেছেন। এটি সেই সিনেমা, মাজিদ মাজিদের বিখ্যাত সেই সিনেমা, যেই সিনেমা দেখে অনেকে কেঁদেছেনও। এই সিনেমা নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আপনি মাজিদ মাজিদিনী জিজ্ঞেস করেছেন। মাজিদ মাজিদির একটা আলাদা ফ্যান বেজ বাংলাদেশে এবং বিশ্বজুড়ে রয়েছে। আপনি জেনে থাকবেন যে মাজিদ মাজিদির চিলড্রেন অফ হ্যাভেন ছাড়াও কালার অফ প্যারাডাইজ, বারান, মোহাম্মদ দ্য মেসেঞ্জার, এরকম বহু দর্শক নন্দিত এবং জনপ্রিয় মোহাম্মদ দ্য সিনেমা মেসেঞ্জার তো একদমই সাম্প্রতিককালে। তো আজকে যদি আমরা মাজিদ মাজিদের এটা নিয়ে বলতে চাই, সিনেমার কাহিনী মোটামুটি যারা সিনেমাটি দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন। তাও পাঠকের উদ্দেশ্যে, যারা বইটি কিনবেন তাদের উদ্দেশ্যে বলা, যে এখানে দুই ভাই বোনের গল্প রয়েছে। আপনি যদি সেই দুই ভাই বোনের জীবনের গল্প দেখেন পর্দায়, আপনার অনেক সময় মনে হবে সেই জীবনটা আপনিই যাপন করছেন। আপনার অনেক সময় মনে হবে যে আপনি আপনার শৈশবে ফিরে গেছেন, এবং আপনার যদি কোনো ভাই বা আপনার যদি কোনো বোন থাকে, আপনার সেই শৈশবের স্মৃতিকে নাড়া দিবে এই সিনেমা, অথবা এই সিনেমার স্ক্রিপ্ট। আমি আসলে ওই জায়গাতেই যেতে যাচ্ছি। আপনার কথা শুনে দর্শক নিশ্চয়ই সিনেমাটি দেখবে, আবার যারা দেখেন তারা আবার নতুন করে দেখবে, অথবা এও হইতে পারে যারা দেখেছেন তারাও আবার দেখবে। এই বইটি আসলে কেন পড়বে? এই বইটি পড়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। যেমন অনেক সময় আমাদের সিনেমা, ধরেন 10 বছর আগে আপনি সিনেমাটা দেখেছেন, বা হতে পারে এটা যেহেতু আপেক্ষিক, আপনি 2 দিন আগের সিনেমাও অনেক সময় মনে রাখতে পারেন না। সো আপনি যদি বইটা পড়েন, বইটাতে সিনেমার স্ক্রিপ্ট স্ক্রিপ্ট অনুকরণে বা অনুসরণে হয়েছে এটা আমি বলবো না, কারণ স্ক্রিপ্টে টেকনিক্যাল অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, সেগুলোকে এই অনুবাদক যিনি মুমিত আল রশিদ, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তো ইনি ইরান নিয়ে অনেক কাজ করেছেন, আমি ইনাকে নিয়ে একটু পরে বলছি। ইনি যেটা করেছেন এই বইতে, সেটা হচ্ছে বইয়ের গল্পটা, সিনেমার গল্পটাকেই ইনি বইতে এনেছেন, যে ওইখানে টেকনিক্যাল যে টার্ম সেগুলো না এনে, ক্যামেরার কাজগুলো না এনে, বা ওই স্ট্রাকচার, স্ক্রিপ্টের যে স্ট্রাকচার থাকে আপনি জেনে থাকবেন, সেগুলোকে উনি বাদ দিয়ে ডায়লগ, মনোলগ, এভাবেই তিনি গল্পকে এগিয়েছেন। সিনেমায় যেটা হয়, সিনেমায় আপনি ভিজুয়ালি যা দেখছেন ওখানেই আপনার কল্পনা শক্তি সীমাবদ্ধ থাকছে, কিন্তু আপনি যখন বইটি পড়বেন তখন এই আলী, যে এই ছোট ভাই, তার ক্যারেক্টারের একটা জবানি থেকে কোনো একটা বাক্য আসলে সেটা আপনি আপনার মতো করে ভাবনার একটা জায়গা পাবেন। এটা আমার মনে হয় যে সিনেমা থেকে বইয়ের একটা শক্তি, যে আপনার কল্পনা শক্তির বিস্তৃতি ঘটে যদি আপনি বইটি পড়েন। আর অনুবাদক যিনি মুমিত আল রশিদ, তার বিষয়ে বলা যেতে পারে যে ইনি বাংলাদেশি দর্শকদের জন্য ইরানের 6টি জনপ্রিয় টেলিভিশন সিরিজ থাকে, সেখানে উনি ইউসুফ জোলেখা, আসহাবে কাহাফ, তারপরে বিবি মরিয়াম, এগুলো তিনি বাংলায় অনুবাদ করেছেন। এনাকে বলা যেতে পারে যে ফার্সি ভাষা বা ইরানি কালচার নিয়ে মুমিত আল রশিদ মোটামুটি জানেন, এটাই আমি বলতে পারি। তো সেই বিষয়ে উনি মোটামুটি ভালোই জ্ঞান রাখেন, এবং ইরানি সিনেমা থেকে শুরু করে সিরিজ তার মোটামুটি একটা ওয়াকিফাল, সেখান থেকেই মূলত তিনি গল্পটাকে টেনেছেন। আমার যদ্দূর মনে হয় পাঠক যারা ইরানি সিনেমাটি দেখেছেন চিলড্রেন অফ হ্যাভেন, এবং যারা দেখেননি, সবারই সম্ভবত বইটি পড়লে ভালো লাগবে। আর বইটি যদি বলি, বইটির দাম এখানে রয়েছে 150 টাকা, এবং এটি ঐতিহ্য প্রকাশনী থেকে বের হয়েছে, যেটা
প্যাভিলিয়ন 28, বইমেলার প্যাভিলিয়ন 28, সেখানে যদি যাওয়া হয় তাহলে পাঠক বইটি পাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ মাহফুজ। বই বৃত্তান্ত কি আজকের মতো শেষ করা যেতে পারে। প্রিয় দর্শক, বই বৃত্তান্তের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা নতুন আরও কিছু বই নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।